তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 2 পেপার অর্থাৎ অ্যাসপেক্ট অফ ডেমোক্রেটিক সিটিজেনশিপ এই পেপারের ইউনিট 1 থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং অনার্সের উত্তর কিভাবে গুছিয়ে লিখতে হবে সেটাও তোমরা ভালো করে দেখে নাও, কারণ যা খুশি লিখলে নম্বর কিন্তু অনার্সে ক্যালকাটা ইউনিভার্সিটি দেয় না। দেখো, ভূমিকাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে অনার্সের লেখার লেভেলই সবসময় আলাদা হবে পাস কোর্সের থেকে। দেখো, প্রথমেই ভূমিকা। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের অধিকার ও কর্তব্য মুদ্রার এপিট ওপিটের মতো, অর্থাৎ একদিক যদি অধিকার হয় অপর পিঠটা কী হচ্ছে, কর্তব্য। অধিকার ভোগ করতে হলে নাগরিকদের কিছু সুনির্দিষ্ট সামাজিক ও রাষ্ট্রীয় কর্তব্য পালন করতে হয়। মূল ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যের কোনো উল্লেখ ছিল না। পরবর্তীকালে শরণ সিং কমিটির সুপারিশ মেনে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের পার্ট 4 51 ক ধারায় নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। পরে 2002 সালে 86তম সংশোধনের মাধ্যমে আরও একটি কর্তব্য যুক্ত হওয়ায় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হয়েছে 11টি। শিক্ষাবিজ্ঞানে গণতান্ত্রিক নাগরিকত্বের ধারণায় এই কর্তব্যগুলির অনুশীলন এক আদর্শ সমাজ গঠনে সহায়তা করে। এবারে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যসমূহ 11টি বর্তমানে কর্তব্য আছে, সেগুলো এক এক করে তোমরা দেখে নাও। 1 নম্বর হচ্ছে, প্রত্যেক নাগরিকের প্রধান কর্তব্য হলো সংবিধান মান্য করা এবং সংবিধানের আদর্শ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। এর মাধ্যমে নাগরিকদের মনে নিয়ম শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত হয়। দ্বিতীয় হচ্ছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণাদায়ী মহান আদর্শগুলোকে সযত্নে স্মরণ করা এবং বাস্তব জীবনে সেই আদর্শগুলোর অনুসরণ করে চলা। 3 নম্বর হচ্ছে, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন করা এবং তা অক্ষুণ্ণ রাখা প্রত্যেক নাগরিকের অন্যতম প্রধান দায়িত্ব। তারপরে দেশ রক্ষা করা এবং জাতীয় প্রয়োজনে ডাক দিলে দেশ সেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করা। 5 নম্বর, ধর্ম, ভাষা, অঞ্চল বা অন্য কোনো বিভেদ ভুলে ভারতের সমস্ত মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। এর পাশাপাশি নারীর মর্যাদা হানিকর যে কোনো প্রথা বা আচরণকে বর্জন করা। 6 নম্বর, ভারতের সমৃদ্ধ এবং মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য দেওয়া এবং সেই ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য সচেষ্ট হওয়া। 7 নম্বর, বনভূমি, হ্রদ, নদী এবং বন্য প্রাণীসহ সমস্ত প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ করা ও উন্নতি সাধন করা। একই সঙ্গে সমস্ত জীবজন্তুর প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়া। 8 নম্বর, সমাজে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি, মানবতাবাদ এবং অনুসন্ধিৎসা ও সংস্কার মুক্ত মানসিকতার বিকাশ ঘটানো। 9, দেশের সমস্ত রকম সরকারি সম্পত্তি সযত্নে রক্ষা করা এবং সর্বতোভাবে হিংসার পথ পরিহার করে চলা। 10, ব্যক্তিগত ও যৌথ কার্যকলাপের সমস্ত ক্ষেত্রে উৎকর্ষ লাভের জন্য সচেষ্ট হওয়া, যাতে আমাদের দেশ ক্রমশ প্রগতি ও উন্নতির উচ্চতর শিখরে পৌঁছাতে পারে। আর 11, 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা। পিতামাতা বা অভিভাবকের দায়িত্ব হলো তাদের সন্তানদের জন্য শিক্ষার উপযুক্ত সুযোগ সুনিশ্চিত করা। তারপর সমালোচনা আছে, দেখো, প্রথমত দ্বিতীয়ত এইভাবে 3টে সমালোচনা এখানে অতি অবশ্যই যুক্ত করতে হবে তোমাদের। যেমন প্রথমত হচ্ছে, এই কর্তব্যগুলি আইন দ্বারা বলবৎযোগ্য নয়, অর্থাৎ কোনো নাগরিক এই কর্তব্যগুলি অমান্য করলে বা পালন না করলে সংবিধানে সরাসরি কোনো শাস্তি বা জরিমানার বিধান নেই। এর ফলে কর্তব্য পালনের বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক হয়ে দাঁড়িয়েছে। তারপর দ্বিতীয়ত আছে, তৃতীয়ত আছে, দেখতে পাচ্ছ, এবং উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করতে হবে। এবং আমি এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আলোচনায় আসছি। দ্বিতীয় প্রশ্ন আছে, গণতান্ত্রিক অধিকার কাকে বলে, আর বিভিন্ন প্রকার গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আলোচনা। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, তার আগে একটা বিষয় সম্পর্কে তোমাদের বলতে চাই। তোমাদের সেকেন্ড সেমিস্টার এডুকেশন অনার্সের যে দুটি পেপার আছে, এই দুটি পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস আমাদের রেডি আছে।
তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এবং আমাদের কিন্তু ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে 30% সাজেশান নোটস পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পাবে। টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও যুক্ত হওনি অবশ্যই যুক্ত হবে, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা যারা কমেন্ট করে জানাবে তোমাদের আমি কমেন্টে পিন করে দেবো, ঠিক আছে, তোমাদের যাদের দরকার হবে। যাই হোক, যদি 100% আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আগে দেখো, বোঝো, তারপরে ভালো যদি লাগে তবে স্টাডি মেটেরিয়াল কেনার পরিকল্পনা করো। দেখো ভূমিকা কি বলা হচ্ছে, দেখো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকদের সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ এবং একটি সুস্থ সমাজ গঠনের জন্য রাষ্ট্র যে সমস্ত বাহ্যিক সুযোগ সুবিধা প্রদান করে তাকে অধিকার বলা হয়। শিক্ষাবিজ্ঞানে গণতান্ত্রিক নাগরিকত্ব গঠনে একটি অন্যতম প্রধান শর্ত হল নাগরিকদের নিজেদের অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এই অধিকারগুলি কেবল সংবিধানের লিপিবদ্ধ কিছু আইনি নিয়ম নয়, বরং এগুলি হলো সমাজ ও ব্যক্তির আত্মবিকাশ, সৃজনশীলতা এবং সার্বিক কল্যাণের মূল ভিত্তি। এবার গণতান্ত্রিক অধিকার বলতে মূলত সেই সব সর্বজনীন সুযোগ সুবিধা, সামাজিক দাবি, স্বাধীনতাপূর্ণ পরিবেশকে বোঝায় যা একটি গণতান্ত্রিক রাষ্ট্র তার প্রতিটি নাগরিকের জন্য সুনিশ্চিত করে। প্রখ্যাত সমাজতত্ত্ববিদ ও রাষ্ট্রবিজ্ঞানীদের মতে অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত সেই সমস্ত অপরিহার্য শর্ত যা ছাড়া কোনো ব্যক্তি তার চারিত্রিক ও মানসিক গুণাবলীর পূর্ণ বিকাশ ঘটাতে পারে না। গণতান্ত্রিক কাঠামোতে রাষ্ট্র সকল প্রকার বৈষম্য দূর করে নাগরিকদের জীবনের মান উন্নয়ন, স্বাধীন মত প্রকাশ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংবিধানে এই অধিকারগুলিকে দৃঢ়ভাবে অন্তর্ভুক্ত করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অধিকার কখনো লাগামহীন হতে পারে না, তা সর্বদাই কল্যাণমুখী হয়। শিক্ষাবিজ্ঞানের অন্যতম প্রধান লক্ষ্য হল সমাজবদ্ধ মানুষের মধ্যে এই গণতান্ত্রিক অধিকারগুলি সম্পর্কে সঠিক ধারণা ও সচেতনতা গড়ে তোলা, যাতে তারা পরবর্তী জীবনের সমাজ ও রাষ্ট্রের একজন সক্রিয়, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। এবার বিভিন্ন প্রকার গণতান্ত্রিক অধিকার, এখানে প্রথম হচ্ছে সামাজিক ও পৌর অধিকার। সমাজের সদস্য হিসাবে মানুষের সুন্দর ও সভ্য সমাজ জীবনের জন্য এই অধিকারগুলি অপরিহার্য। সামাজিক অধিকারের মধ্যে অন্যতম হল জীবনের অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, চিন্তা ও মত প্রকাশের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, আইনের দৃষ্টিতে সাম্য, ধর্মীয় স্বাধীনতা এবং শিক্ষার অধিকার। শিক্ষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে শিক্ষার অধিকার হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ এটি নাগরিকদের অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে। এই সামাজিক অধিকারগুলি ছাড়া ব্যক্তির নৈতিক ও সামাজিক বিকাশ কখনোই সম্ভব নয়। তারপরে আসছে রাজনৈতিক অধিকার। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং রাষ্ট্রীয় প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করার জন্য নাগরিকদের যে সুযোগ সুবিধা দেওয়া হয় তাকে রাজনৈতিক অধিকার বলে। এর মধ্যে রয়েছে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করা, নির্বাচনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার এবং সরকারের কোনো কাজের গঠনমূলক সমালোচনা বা অভাব অভিযোগ জানিয়ে আবেদন করার অধিকার। রাজনৈতিক অধিকারের মধ্যেই নাগরিকরা রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য ও দায়িত্ব পালন করে। তারপরে আছে অর্থনৈতিক অধিকার। নাগরিকদের সম্মানজনক জীবনধারণ এবং অর্থনৈতিক শোষণের হাত থেকে রক্ষার জন্য যে অধিকার প্রদান করা হয় তাকে অর্থনৈতিক অধিকার বলে। অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত হল যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজ পাওয়ার অধিকার, কাজে উপযুক্ত পারিশ্রমিক বা মজুরি লাভের অধিকার, কাজের মাঝে পর্যাপ্ত বিশ্রাম বা অবকাশ যাপনের অধিকার এবং বার্ধক্য বা বেকারত্ব বা অসুস্থতার সময় রাষ্ট্রের কাছ থেকে আর্থিক সাহায্য লাভের অধিকার। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া সামাজিক ও রাজনৈতিক অধিকারগুলি প্রায় অর্থহীন হয়ে পড়ে। তারপর হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন ভাষা, ধর্ম, সম্প্রদায়ের মানুষ নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণের অধিকার থাকে। নাগরিকদের নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং নিজ মাতৃভাষায় শিক্ষা গ্রহণের অধিকার এই বিভাগের অন্তর্ভুক্ত। শিক্ষাবিজ্ঞানে সাংস্কৃতিক অধিকারকে সমাজের বৈচিত্র্য ও সংহতি রক্ষার অন্যতম মাধ্যম হিসাবে বিবেচনা করা হয়। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে।
আর আবারও বলছি, তোমরা যদি এই কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল কেউ পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।